বড় মাপের বিএনপি চাঁদাবাজ, এটা মানতে হবে আপনাকে। কিন্তু বড় মাপের যে চাঁদাবাজি, সেই চাঁদাবাজিটা বিএনপি করছে। আপনি এলাকায় খোঁজ নিয়ে দেখেন, আপনি হ্যাঁ 2-4 জন করলে করতে পারে, কিন্তু বড় মাপের যে চাঁদাবাজিটা, সেই চাঁদাবাজিটা বিএনপি করছে। বিএনপি ইচ্ছা থাকুক না থাকুক, বিএনপি তাদের দল টিকে রাখার জন্যই সেটা করতে হয়। ক্ষমতার অপব্যবহার 5 আগস্টের পর ক্ষমতা চর্চা করছে কারা? একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার করছে। সেই সরকারে প্রত্যেকের মধ্যে স্বার্থ নেওয়ার চেষ্টা করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশে সেই মানে ধরেন সে সক্ষমতাও নাই। ফলে আমরা এই সরকারের মধ্যে কোনোভাবে পাওয়ার এক্সারসাইজ করার মতো জায়গা আমরা আসলে নিতে পারি নাই, এবং আমরা সেটা চাইও নাই। কারণ আমরা চাইছি যে এই সরকারটা সংস্কার, বিচার এবং নির্বাচনের দিকেই আগায় যাক, সেটাই আমাদের চাওয়া ছিল। আর আমাদের জোটটা নীতিভিত্তিক। এখন কি ইসলামী যে ওলামা ইকরামরা বলছেন, এখানে একটা কথা হলো যে যারা বলছেন তারা হলো আসলে রাজনৈতিক চিন্তার না। আপনি জানেন যে আধুনিক রাষ্ট্র কি করে চলে, নির্বাচন কি করে হয়, তার সাথে ইসলামপন্থী যারা মানে একাডেমিশিয়ান আছে তাদের চিন্তার একটা ফারাক আছে। এটা আমাদের হয়তো দুর্ভাগ্যজনকই। তো যারা ওই জায়গা থেকে বলছেন তারা তাদের একটা মদর্শী জায়গায় বলছেন। এবং আপনি জানেন যে ইসলামে কিন্তু কোনো পুরোহিতন্ত্র নাই, মানে একজনের কথা বললেই তা না, তারও ইস্তেহাদ আছে, আমারও ইস্তেহাদ আছে। হযরত এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা ইয়া ছিলেন যে কোনো একটা বিষয় যদি কোরআন আয়াত থাকে ঠিক আছে, হাদিস থাকলে ঠিক আছে, সাহাবা কেরামের কল থাকলে ঠিক আছে, এরপরে যদি হয় হুম রিজাল নাহনু রিজাল, তারও ইস্তেহাদ করার অধিকার আছে, আমারও ইস্তেহাদ করার অধিকার আছে। ফলে যারা বলেছেন তার মধ্যে অনেকেই এটা স্বাক্ষর করেন, এটা আমরা জানি, হয়তো সে সামনে আসবে দেখবেন। আর যারা বলেও থাকেন এটা তাদের মতামত। আমরা মনে করি এটা ইসলামের স্বার্থের একটা জোট, ইসলামের পক্ষের একটা জোট। এটুকু আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমারও জানার ইচ্ছা যে উনি একটা বলছেন যে বাইনারি পদ্ধতি চলে আসলে বাংলাদেশে, যে বিএনপি আওয়ামী লীগ। এখন বিএনপির পক্ষে একটা মার্কা এস্টাবলিশড হয়ে গেছে ধানের শীষ, কিন্তু আপনাদের যে বর্গ, সেই বর্গে তো প্রতীকগুলো আলাদা আলাদা, জনগণের কাছে পৌঁছাতে পারবে না। বর্গের মধ্যে দুইটা মার্কা খুব বিখ্যাত মার্কা। একটা হলো হাত পাখা। গত আমলগুলোতে আমরা স্থানীয় সরকার নির্বাচন করছি। এখন আমার টপ করে অনেকে বলে ফেলে ফ্যাসিস্ট ওদের নির্বাচন করছে, এটা বিএনপিও করছে, সবাই করছে। আমরা স্থানীয় পর্যায়ে নির্বাচন করে হাত পাখা, এটা বাংলাদেশের মানুষ জানে। হ্যাঁ, দ্বিতীয়ত হলো দাঁড়িপাল্লা, এটা ঐতিহাসিক মার্কা, এটা মানুষ জানে। তার চেয়ে বড় কথা হলো আমাদের যারা প্রার্থী, সেই প্রার্থীদেরকে মানুষ চেনে। কারণ আমাদের 2 শায়েখ 2 পীর সাহেব তারা প্রতিদিন 2টা করে মাহফিল করেন, 4টা করে মাহফিল করেন। প্রতি জায়গায় তারা কমপক্ষে 20 থেকে 15,000 লোকে তারা সরাসরি অ্যাড্রেস করেন। আমাদের যারা মাঠে দাঁড়াইছে, ইলেকশন করছে, ওই এলাকার সবচেয়ে জনপ্রিয়, ওই এলাকার সবচেয়ে ভালো মানুষটা, সবচেয়ে সৎ মানুষটা, সবচেয়ে সমাজসেবী মানুষ দাঁড়াইছে। ফলে আমাদের জন্য মার্কাটাই মুখ্য হয়ে উঠবে না, এটা বিএনপি সহ আগের প্যারাডাইমের জন্য মুখ্য হয়ে ওঠে। আমেরিকা থেকে আইনা, ব্রিটেন থেকে আইনা, লন্ডন থেকে আইনা টপ করে বসায় দেয়, টাকা খায় বসায় দেয়। আর আমাদের এখানে প্রার্থী সিলেকশনের পদ্ধতির যে আপনি জানেন ভাই, দেখবেন যে এখানে একেবারে গণমানুষায়ন হয় না। আমাদের কোনো প্রার্থী কিন্তু আমরা যেমন ইসলামের মানব করছি 1 টাকা আমরা মানুষের সমস্যা নেই। বরং হয়েছে কি, একেবারে ইউনিয়ন পর্যায় থেকে আমরা ভোট নিছি, যেখানে কাকে দেয় 4টা ভাষার নাম আসছে। এগুলো শুধু কথার কথা না, বাস্তবিতাই হয়েছে। সেই নামগুলোকে নিয়ে আমরা এলাকার মসজিদ মানসার ইমাম সাহেব, হাই স্কুলের টিচার, মন্দিরের পুরোহিত, তার সাথে কথা বলছি যে 5 জনের যে নাম আসছে, 5 জনের মধ্যে কে কারো সম্বন্ধে এমন আসছে লোকটা ভালো কিন্তু কর্কশ, হয় না এরকম, তাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। লোকটা ভালো কর্কশ, আবার ভালো লোক, মিষ্টি ভাষা, কিন্তু তার সক্ষমতা কম। আমাদের জন্য দুইটাই গুরুত্বপূর্ণ। শুধু মার্কাটাই আমাদের মুখ্য হয়ে উঠবে না, শুধু ব্যক্তি মুখ্য হয়ে উঠবে না, বরং দুইটা সমান্তরালে মানুষ। আর তার চেয়ে বড় কথা 5 আগস্টের পরে মানুষের পরিবর্তন চায়, সেই পরিবর্তনটা কারা ধারণ করতেছে? বিএনপি, জামাত বলেন, এনসিপি বলেন, ইসলামী আন্দোলন বলেন, আমরা সেই পরিবর্তনটাকে ধারণ করতেছি। পরিবর্তন দাবি করলে হবে না। এই যে সংস্কারটা হইলো, সংস্কারের যতগুলো মৌলিক পরিবর্তন সবগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে সবগুলো নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। তার মানে মৌলিকভাবে বিএনপি আসলে পরিবর্তনটা চায় না, আমরা সেই পরিবর্তনটা চাইতেছি। আর তারেক রহমান সাহেব আসার পরে অনেকগুলো ঘটনা ঘটছে। তিনি অনেকদিন পরে আসছেন এবং তিনি বললেন যে তাকে কে আটকায় রাখে, এখানে সনবুদ জন্ম নিছে, বেগম জিয়া মারা গেলেন, বাংলাদেশে তো কাল তৈরি করা হয়। এখন এই কথা তো বলতেই হবে, বেগম জিয়া দুইটা দিক, একটা হলো তার রাজনৈতিক নেত্রী, আর একটা সরকার পরিচালক হিসেবে তিনি। এখন আজকে হয়তো সময়টা করতেই হবে আলোচনা, তিক্ত হইলেও সত্য, যে 1991 থেকে 96 এটা যদি বিবেচনা করেন, 96 ইলেকশন যদি বিবেচনা করেন, 1 থেকে 6 যদি বিবেচনা করেন, তাইলে এত মহান হওয়ার কিছু নাই। হ্যাঁ বাকি ঠিক আছে, তিনি যখন 8 থেকে 25 তিনি মহান, তিনি এরশাদের আমলে মহান, কিন্তু তার জানা যায় তো মানুষ হয়েছে কেন? মানুষ, বাংলাদেশের মানুষ অল্পতেই মানুষকে ভালো মনে করে, সেটা আমরাও গেছি, আমাদের নাইবামির গেছেন, আমি যেতে অনেকেই গেছেন, সেটা ঠিক আছে। কিন্তু তাই বলে ইতিহাসে এত বড় জানা যায় তো আলহামদুলিল্লাহ হোক, মানুষ ভালো করেন বলি। কিন্তু একই সাথে তাকে শেখ মুজিব যেমন দেবতা হয়ে উঠছিল, তাকে এরকম আরেকজন দেবী বানানোর সুযোগ নেই। বরং মনে রাখতে হবে তিনি মানুষ ছিলেন, তার যে সরকার পরিচালনা সেটা
অনেক অর্থেই ব্যর্থ ছিল এবং আজকের বাংলাদেশের যে দুরবস্থা তার জন্য তার নেতৃত্বে সরকারও দায়ী ছিল, এটা মাথায় রাখা লাগবে। বর্তমান যে বাংলাদেশের প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের জন্য বেগম খালেদা জিয়া দায়ী তার বক্তব্য বলছেন, আপনি কি বলবেন? উনি যেগুলো বললো এগুলো ন্যারেটিভ, একটা ফ্যাক্টস না। পার্থক্য কি ভাই? ফ্যাক্টস ন্যারেটিভ অনেক মিথ্যা বানানো যায়, ফ্যাক্টস হলো সত্য বলতে হয় যায়, কিন্তু অনেক সময় অনেক ন্যারেটিভ ফ্যাক্টস দিয়ে। এক নাম্বার কথা হলো আমি বলছি, উনি বললো, উনি যেমন একটা অভিযোগ করলো যে আমি চাঁদাবাজের কথা বলছি। হ্যাঁ, আমি কিন্তু বলছি চাঁদাবাজ একটা কাঠামোগত সমস্যা, এটা ঐতিহাসিক সমস্যা, এটা সব সময় সব আমলে ছিল। যে যখন ক্ষমতার যে কাছাকাছি যায় সে করে, মাঠে যে পাওয়ারফুল সে মাঠ দখল করে, যে প্রশাসনে পাওয়ারফুল সে প্রশাসনে দখল করে। কিন্তু আমার কথাটা ম্যানোভারিং করে উনি কি বললো যে বিএনপি চাঁদাবাজের দল, এটা প্রতিষ্ঠা বিয়ে, তাহলে ৮,০০০ লোক যে বহিষ্কার করলো, এটা কই থেকে বহিষ্কার করলো? দল কি চাঁদাবাজি এন্ডোর্স করে না? চাঁদাবাজি করলে এটাকে বহিষ্কার করা হয়, তাহলে চাঁদাবাজের দল বলাটা এটা ন্যারেটিভ, এটা ফ্যাক্টস না। এইবার বহিষ্কার করার পরে এই ৮,০০০ লোককে আইনের আওতায় আনার দায়িত্ব কি বিএনপির না সরকারের? সরকার করলো না কেন? কারণ এই যে ন্যারেটিভ পলিটিক্স, এটাকে কেন হবে? ৮,০০০ বহিষ্কার করলেও তার মানে প্রমাণ না যে তারা চাঁদাবাজি। তার মানে ৮,০০০ অলরেডি আছে। দল কি নেতার রিপ্রেজেন্ট করে না চাঁদাবাজ রিপ্রেজেন্ট করে? রনি ভাই 50 লক্ষ ফেরত নিছে তো, 50 লক্ষ আবার। আরে ভাই, যার নিজের জায়গা দখল হয়ে গেছিল এটা দখল করতে গেছে কেন? তার প্রতিপক্ষ বলছে আচ্ছা চাঁদাবাজ বলে নিউজ করে ওর বহিষ্কার করে। আচ্ছা আমি বলি, জামাতের লোক বহিষ্কার করে নাই চাঁদাবাজের জন্য, এনসিপি গ্রেফতার হয় নাই চাঁদাবাজের জন্য, তা আপনারা ফেরেশতা আর সব এরা। এই যে একটা সমাজে ফ্যাসিবাদ শুরু হয় কখন? যখন আপনি ভালো আর সব খারাপ এবার সমাজকে বিভক্ত করেন, এইটা ফ্যাসিবাদের লক্ষণ। এবং এই যে ওনারা যেটা বলতেছে যে নোট অফ ডিসেন্ট না মানা হলো সে গণতন্ত্র বিরোধী। কেন? জামাত নোট অফ ডিসেন্ট দিছে ৩-৪টা, তার মধ্যে আমি 2টার কথা বলি। একটা হইলো এই আপনার স্থানীয় সরকারকে ইকোনমিক্যালি এম্পাওয়ার করা, যেটা গণতন্ত্রের জন্য একদম প্রাইমারি লেভেলের বুনিয়াদী আকাঙ্ক্ষা, আমরা দীর্ঘদিন যাবত এটা নিয়ে আলোচনা হচ্ছে, জামাত এটার বিরোধিতা করছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, যেটা বিচার বিভাগ স্বাধীনতার আমরা জানি লম্বা সময়ের তর্ক, সেটার জন্য জরুরি, জামাত এটার বিরোধিতা করছে। তারপরেও সে গণতন্ত্রের দল, তারপরেও দোষ সব বিএনপির। হ্যাঁ, বিএনপির অনেকগুলো নোট অফ ডিসেন্ট দিছে, কারণ বিএনপি মনে করে এই জিনিসগুলো এই মুহূর্তে আমি পূরণ করতে পারবো না, কিন্তু তারা হলো সব করতে পারবে। এই ৭১-এর চেতনাকে ব্যবহার করে হাসিনা যেভাবে বাংলাদেশকে নরক বানাইছে, ঠিক একইভাবে তারা জুলাই সনদকে ব্যবহার করে, গণঅভ্যুত্থানের চেতনাকে ব্যবহার করে বাংলাদেশকে জুলাই বিরোধী, গণঅভ্যুত্থান বিরোধী সমস্ত দাবি দেওয়া চাপাই দিছে। উদাহরণ হলো জুলাই সনদের আইনি ভিত্তি। আবার জুলাই সনদের আইনি ভিত্তি কেন লাগবে আপনার? গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সেকেন্ড রিপাবলিকে আমরা প্রবেশ করে গিয়েছি, আমাদের লাগবে হলো একটা সংবিধান সভা, যেখান থেকে আমরা নতুন সংবিধানে প্রবেশ করবো যাব, আর আমাদের লাগবে ভোটাধিকার। কিন্তু তারা জুলাই সনদের আইনি ভিত্তি, জুলাই প্রোক্লেমেশন, অনেকগুলো জিনিস, হ্যাঁ, তারপরে 5 বছর 10 বছর রাখতে হবে এই সরকারকে, করে এই নীরব বিদেশি লোকদেরকে এখানে আইনা ক্ষমতাটা ক্যাপচার করাইছে এনজিও এবং বামপন্থী এবং আল্ট্রা ফ্যাসিস্টদের মিলে। এখন তারা এখানে যদি, এবং ইন্ডিয়ান যে প্রোপাগান্ডা দীর্ঘ সময় ধরে হচ্ছে, যেখানে একটা ইসলামিক জঙ্গিরা ক্ষমতা নিয়েছে, হ্যাঁ, এবং এই রূপে দেশকে দেখানোর যে প্রোপাগান্ডা, এটাকে তারা ফুয়েলিং করতেছে ভারত বিরোধী রাজনীতির নামে। কারণ এখানে আওয়ামী লীগকে ফেরত আনার একমাত্র পথ হলো এখানে একটা ইসলামী অভ্যুত্থান হয়েছে এটা প্রুফ করা, এবং সেইটাই এখানে যারা সমাজকে ইসলাম বনাম অন ইসলাম, ভারত বনাম এন্টি ভারত, 5 তারিখের পরে যারা বিভক্ত করতেছে, তারা এই আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতিরা করতেছে, তারা এই ভারত বিরোধী ভারতীয় রাজনীতিরা করতেছে একটা বিপ্লবী জোশ নিয়ে। কিন্তু এটা 100% গণঅভ্যুত্থান বিরোধী। গণঅভ্যুত্থান পরে আমার কি দরকার? গণঅভ্যুত্থান পরে দরকার হলে একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, সিলেক্টিভ ডেভেলপমেন্ট হলে হবে না। আপনি যদি মনে করেন যে না আমি আমার লোকদের দিয়ে, আমার লোক সৎ, আমার লোকই মাত্র ভালো, এদেরকে দিয়ে আপনি ডেভেলপ, হাসিনা ওটা মনে করতো, হাসিনার সময় অনেক ডেভেলপমেন্ট হয়েছে, উন্নয়ন সোকল্ড, কারণ এটা ছিল সিলেক্টিভ উন্নয়ন, বড় বড় প্রজেক্ট, বড় বড় লুটপাট। একইভাবে যেই রাজনৈতিক দলটা ইনক্লুসিভ না, যে রাজনৈতিক দলটা একটা মতাদর্শের ভিত্তিতে শুধু আলাদা, ওই মতাদর্শের আলোকে সে চিন্তা করে, সে কোনোদিনও বাংলাদেশের অন্যদেরকে যোগ্য মনে করবে না। এটাই স্বাভাবিক। এটা ক্ষমতায় আসার আগেই তারা এই বয়ান শুরু করে দিচ্ছে, ক্ষমতায় আসলে তারা এটা ফোর্সফুলি করবে। এখন বিএনপি যে আপনার একটা দুধের দোয়া তুলসী পাতার দল, সেটা আমরা বলি না। বিএনপির 1000 সমস্যা আছে, এখানে প্রচুর বাজে মানুষ আছে যারা, কারণ এটা একটা আপনার সব দলের একটা পার্টি, বামপন্থী, ডানপন্থী, চোর, বাটপার সব কিছু আছে, কিন্তু বিএনপির রাজনীতির ইটসেলফ একটা ইনক্লুসিভ রাজনীতি, এটা একটা। আর বেগম খালেদা জিয়া নিয়ে উনি যে কথাটা বললো, এটা আমি জনগণের উপর ছেড়ে দিচ্ছি। ওয়ার অ্যান্ড টেররের সময়, হ্যাঁ, 2001 সাল থেকে আপনার 5 সাল পর্যন্ত সেই ওয়ার অ্যান্ড টেরর মাথায় রেখে যদি আপনি বেগম খালেদা জিয়ার শাসন আমলটা দেখেন, এটা ট্রিমেন্ডাসলি সাকসেসফুল পিরিয়ড। ওয়ার অ্যান্ড টেরর মাথায় রেখে আফগানিস্তানে সৈন্য পাঠাচ্ছে আমেরিকা, হ্যাঁ, বা একটা বাংলাদেশ একটা মুসলিম মেজরিটি কান্ট্রি, এটাকে প্রোটেক্ট রাখা, হ্যাঁ, এবং আলেমুল আমাদেরকে সাথে নিয়ে যেভাবে খালেদা জিয়া নেতৃত্বে, এটার জন্য অন্তত বাংলাদেশের মানুষ চিরদিন কৃতজ্ঞ থাকবে। কারণ সবাই আশঙ্কা করছিল আফগানিস্তানের সাথে সাথে এখানে এবং পাকিস্তানকে যুদ্ধে জড়াইতে হয়েছে, হ্যাঁ,
বা ফলে একটা মেজরিটি মুসলিম কান্ট্রি হিসেবে অন্য সমস্ত কিছু বাদ দিলাম, হ্যাঁ ওই সময় আমরা সচেতন ছিলাম, আমরা আল্লাহ মাজিদুল হক সাহেবের নেতৃত্বে আমরা মিছিলও করেছি, হ্যাঁ মার্কিন আগ্রাসন বিরোধী। ফলে উনি যে কথাটা বললো, আমি জনগণকে এটার বিচারের ভার দিচ্ছি, এবং বেগম খালেদা জিয়া, হ্যাঁ ব্যর্থ সব আমি বলতেছি না, বেগম খালেদা জিয়া কাল্ট ফিগার বানানোর কোনো সুযোগ নাই, কারণ কাল্ট ফিগার বানানোর রাজনীতির বিরুদ্ধেই হলো বিএনপির রাজনীতি। বিএনপি হলো মূল্যবোধ ভিত্তিক রাজনীতি করে, আর কাল্ট ফিগার বানায় হলো যারা ইডিওসেন্ট্রিক রাজনীতি করে। আপনি ধরেন মুক্তিযুদ্ধের চেতনার জায়গায় ইসলামী চেতনা না, মুসলিম সেন্টিমেন্ট। এখানে যে দলগুলো আজকে ভোটের কথা বলছে, ইসলামী দল আলাদা, তারা যদি জেতে, তারা কি আমাদের ইসলামী শরিয়া কায়েম করবে? ইসলামী শরিয়া স্টেট আমরা পাবো না তো। তারা তো এই কাঠামো, তারা এই যে বারবার নতুন বন্দোবস্তের কথা বলতেছে, এই গণতন্ত্র, এই পশ্চিমা মডেল, এটার মধ্যেই তো আমরা বসাবে। তার মানে এখানে এরা যদি যেতেও, এটার সাথে ইসলামের কল্যাণের কোনো সম্পর্ক নাই। কিন্তু বিএনপি তো কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন করবে না, সেটা তো বলেছে। মূল্যবোধ ভিত্তিক দল, এখানে কি ইসলাম এবং মুসলিম মেজরিটি ভিত্তিক একটা দেশ, আপনি কোরআন সুন্নাহর বাইরে যাবেন কেন? যাবেন কিভাবে? যা সম্ভব নাকি? আপনি কোরআন সুন্নাহর বিপক্ষে না যাওয়া মানে তো শরিয়া ভিত্তিক। শরিয়া ভিত্তিক না তো কোরআন। আপনার এই ভ্যালু বেস রাজনীতি মানে কি? ফেথ ফ্রিডম দিবে, মুসলমানের ফেথ থাকবে। আগে কি আপনি টুপিদারি থাকলে আপনাকে অপমান করা হয়েছে না? দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলে মারা হয়েছে না? জঙ্গি বলা হয়েছে না? জামাত রাজাকার বলা হয়েছে না? সেটা বলা যাবে না। একইভাবে একজন লোক যদি রবীন্দ্রসঙ্গীত গাইতে চায়, তার অধিকার নিশ্চিত করতে হবে। একজন লোক যদি আপনার মানে তার বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য রিচুয়াল করতে চায়, সেগুলোর অধিকার নিশ্চিত করতে হবে। এটাই তো ভ্যালু বেস রাজনীতি, ফেথ ফ্রিডম নিশ্চিত করা। কিন্তু যখন আপনি মতাদর্শের ভিত্তিতে সমাজকে ভাগ করে ফেলবেন, একমাত্র আপনার মতাদর্শের রাইট, হ্যাঁ, তখনই সমাজে ফ্যাসিবাদ শুরু হয়। একটা প্রশ্ন, সেটা হচ্ছে ভারত বিরোধী রাজনীতি আমরা দেখছি। ভারত বিরোধী ভারতীয় রাজনীতি, ভারত বিরোধী রাজনীতি কোনটা বইলা দেই। বাংলাদেশের দরকার একটা স্ট্যাবিলিটি, একটা সুন্দর বাংলাদেশ, যেখানে বাংলাদেশের ইকোনমিক্যাল রাইট আছে, মানুষগুলোর অধিকার আছে, অর্থনৈতিক সচ্ছলতা আছে, ফেথ ফ্রিডম আছে। এইটাই ভারতের মাথা ব্যথার কারণ, যথেষ্ট। কিন্তু আপনি মুখে সারাদিন ভারত বিরোধিতা বইলা, রাস্তাঘাট আটকাইয়া, ইকোনমির 12টা বাজাইয়া, ডেমোক্রেটিক প্রসেসের 12টা বাজাইয়া আপনি ভারতের হাতকে শক্তিশালী করছেন। ভারত বিরোধী রাজনীতিটা বেশ জমে উঠেছে, আমরা দেখছি বিভিন্ন, এখনো তো রাস্তাঘাট অবরোধ, দিল্লি না ঢাকা, আজাদি না গোলামি, এইসব স্লোগানগুলো আমি দেখছি। ভারত বিরোধী রাজনীতি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটা সুযোগ তৈরি করে দিচ্ছে, উনি বলেছেন। আপনি কি বলেন? মানে ন্যারেটিভ ফ্যাক্টস এর বাইরে তৈরি হয় না, কিন্তু ফ্যাব্রিকেটেড ফ্যাক্টস দিয়ে ন্যারেটিভ তৈরি হয়। যেমন শেখ মুজিবের ওই ভাষা আন্দোলনে অংশগ্রহণ, সরি বলেন। এখন রনি ভাই যেভাবে বলে গেলেন, মানে ভাই তো একজন চিন্তাবিদ মানুষ, উনি তারা বলে একদল বক্তব্য বলে গেলেন, যে তারার একটাও আমার গায়ে পড়ে না। আপনি আপনাকে লক্ষ্য করে বলা আমার উদ্দেশ্য না। ফলে আমি পড়ি না, ইসলামপন্থীরা পড়ে না। ফলে তার ভাইয়ের যে তারা সেই তারা কারা সেটা জবাব দিই। কারণ তারা যদি হয় ইলিয়াস আর পিনাকি, আমার ভাই কথা নেই। দ্বিতীয় কথা হইলো যে জুলাই সনদকে ভয় পান কেন? মানে জুলাই সনদ স্বীকৃতি চাইলেই, জুলাই সনদ আইনি ভিত্তি চাইলেই 71-এর মতো ভয়টা কেন পাওয়া হইতেছে? আমরা জুলাই সনদের এটা চাই যে জুলাইটাকে শুধুমাত্র একটা সরকার পতন হিসেবে দেখতে চাই না, জুলাইটাকে আমরা দেখতে চাই একটা স্বৈরতন্ত্রের পতন হিসেবে। আমি হয়তো বারংবারই বলি, ভাই বাংলাদেশের স্বৈরতন্ত্র কেমনে হয়েছে? বাংলাদেশের বিদ্যমান আইন আদালত এবং সংবিধান মাইনেই স্বৈরতন্ত্র হয়েছে। একটা হলো সংবিধান, এগুলো পুরাতন বারবার বলা হয়েছে, সংবিধানের 70 অনুচ্ছেদ, একই ব্যক্তি দলীয় নীতি প্রধান হওয়া, সরকার প্রধান হওয়া, সাংবিধানিক প্রধানগুলো একই ব্যক্তির হাতে থাকা, এই জায়গাগুলোতে আমরা সংস্থা চাইছিলাম। এবং ভাই শুরুতে একটা কথা বলছেন যে মাল্টি পার্টি, তো আমরা চাইছিলাম পিআর। এই পিআরের কথা যখন কই, তখন আবার একদল তেলবেগ ওঠে। বাংলাদেশে যদি বহুদলীয় মানে শক্তিকে দাঁড় করাইতে হয়, তাহলে পিআরের চেয়ে ভালো কিছু হয় না। বাইনারি ভাঙতে গেলে পিআর, কিন্তু পিআরটা তো মানে বলাটাই অপরাধ বানায় ফেলছিল। তো ফলে কি জুলাইটাকে যেহেতু ওই পর্যন্ত দেখা হয়, সেজন্য আমরা জুলাইসের আইনি ভিত্তি চাইছি, যে জুলাই যে পরিবর্তনগুলো আনছে, পরিবর্তনগুলো স্বীকৃত হোক, কেউ আর পরবর্তী উৎখাত করতে না পারুক, চাইলেই পরিবর্তন না ফেলতে পারে। ভয়টা কেন? 90-তে কি হয়েছে? 90-তে এত রক্ত, এত কিছু, তারপর 90-এর পরে 24 আসলো কেন? সেখানে তো বেগম জিয়ার কথা আসবে। বেগম জিয়া সরকার চালাইছেন, অনেক ভালো চালাইছেন, হ্যাঁ, কিন্তু 2008 যে হয়েছে, তার সূত্রপাতটা কোথায়? এটাকে আপনি অস্বীকার করবেন না। আর মানে আমরা ফুয়েলিং করি, এটা সত্য কথা না, এটা একেবারেই ভুল কথা। মানে ভারত বিরোধী যে তথাগত ভারত বিরোধী যা হয়, এ রাস্তা অবরোধ করে, হ্যান করে, তান আজাদি না আজাদি, এই সমস্ত স্লোগানগুলো আমরা দেই না। কারণ আমরা খুব ভালো করেই জানি যে আধুনিক জাতিরাষ্ট্রে একটা প্রতিবেশীর সাথে এক ধরনের সম্পর্ক রক্ষা করে থাকা লাগবে। সেই সম্পর্কটাকেই যদি কেউ আধিপত্য মনে করে, সেই সম্পর্কটাকে কেউ যদি গোলামি মনে করে, এটা আসলে ভুল কথা, আমরা সেটা মনে করি না। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই কাউকে মতাদর্শের ভিত্তিতে আলাদা করে না, আদারিং করে না। আমরা সবাইকে নিয়ে সবার সাথে রাজনীতি, সবাইকে অন্তর্ভুক্ত করতে চাই। এখন করতে যে চাই, প্রত্যেকটা তো ভালো মন্দ আছে, এটা ভালো কি খারাপ, এই ভালো খারাপ অনেকে মাপে পশ্চিমকে দিয়ে, আমি মাপে ইসলামকে দিয়া।
জাস্ট এটুকু পার্থক্য। আমি কোনো মতাদর্শের ভিত্তিতে কাউকে আলাদা করতেছি না। আর একটা কথা আমি একটু খুব জোরাপদ জানাই রাখি, আমি বেগম জিয়া সম্পর্কে যা বলছি সেটার বিচারের ভার, কোট আনকোট বিচারের ভার জনগণকে। একজন সম্পর্কে মন্তব্য করলে সেটা বিচার করতে হবে কেন ভাই? এইটা মানে এই বিচার মানে কি মানুষ এটা জাজ করবে, আমি বক্তব্য করলাম না, বিচারের ভার মানে ফলে তাহলে হবে কি, মানে এটা জন্য তাহলে আমার বিরুদ্ধে এখন একটা মানে অনলাইন মব জাস্টিস হবে। অনেক আপনারা করেন, কে করছে? অন্য কেউ করবে কে না। করছে? সারাদিন ভাই বেগম জিয়াকে নিয়ে, হ্যাঁ, তার মৃত্যু নিয়ে যে গুজব সোশ্যাল মিডিয়াতে আপনাদের সহকর্মীরা, এই শোনেন আপনাদের আমি ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার আপনাকে দায়িত্ব নিয়ে বলি, আপনাদের কথা বলছেন, আপনাদের দল না, আপনাদের এই যে সমঝোতা ভিত্তিক কলিগরা, স্পষ্ট কথা বললে তো সে কথা নাই, স্পষ্ট কথা। আপনাদের আমি ইসলামী আন্দোলনের বাংলাদেশের কথা বলছি। ইসলামী বাংলাদেশের কোন দায়িত্বশীল যদি একটা বাজে কথা বলে তার বিরুদ্ধে দল থেকে অ্যাকশন নেওয়া হয়, ফলে একজন দেখাতে পারবেন না। এখন আপনারা বলে যে বিশাল বর্গ করে দেন, তাহলে ভাই নিজেরা আলাদা করছেন, আমি করব কেন? তাহলে আপনারা বলেন কেন, সেটা আমরা না। তো ফলে কারণ মন্তব্যের জন্য কাউকে বিচার করতে হবে কেন? আপনি একটা মন্তব্য দিচ্ছেন, একটা ন্যাশনাল টেলিভিশনে আপনি কথা বলছেন, এটা কি যাচাই হোক? এটা জনগণ বিচার করবে না? আমি যা বলছি জনগণ বিচার করবে না? না, আপনি যা বলেন বিচার মানে কি? একটা পর্যালোচনা, হাইকোর্টের বিচার না তো, বিচার মানে পর্যালোচনার কথাই বলছি। এটা পর্যালোচনা হোক, পক্ষপাত আসবে, মানে জনগণ দেখবে এটা কথাটা সত্য না মিথ্যা। জনগণ কেন জানেন, ভয় পেয়ে কেন জানেন? আমরা বিগত হাসিনা আমল দেখছি, হাসিনার সময় একটা কথা কর, কারণ বিচার হইছে, বিচার কিছুই হয় না হাসিনা আমলে ভাই, আপনারা আরামে ছিলেন হাসিনা আমলে। আর দ্বিতীয় কথা ভাই যেটা বললেন যে কল্যাণ হাসিনা আমলে আমরা কি করছি এগুলো খোঁজ করে দেখেন। হাসিনা আমলের কথা বললেন না আপনারা, দয়া করে মানুষ হাসাহাসি করবে। ভাই ইসলামের বিএনপি একটা কথা বলে কি যে আমরা কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না, আবার এক সময় বলে যে আমরা শরিয়াকে বিশ্বাস করি না, বলছে না? তো দ্বিমুখী কথা বলা দরকার কি? এটাই তো ধর্মকে ব্যবহার করা রাজনীতিতে। যদি শরীয় বিশ্বাস না করেন পরিষ্কার বলে ফেলেন যে শরীয় বিশ্বাস করেন না, আবার ওইখানে গিয়ে টুপি মাথায় দিয়ে আমি ইসলামের কল্যাণ মানে ইসলাম বিরোধী আইন করবো না, এটা বলা দরকার কি? আমরা পরিষ্কার করে বলি আমরা মানুষ অধিকার ভিত্তিক রাজনীতি করি। এখন অধিকারটা সংজ্ঞায়িত করবো কি করে? অধিকারটাকে সংজ্ঞায়িত কি করে? আমি ইসলাম দিয়ে সংজ্ঞায়িত করবো, সেটার কথা আমরা বলছি। আর যদি কেউ বিগত হাসিনা বিরোধী স্বৈরাচারী আন্দোলনের কেউ বিশেষ করে কেউ কৃতিত্ব দাবি করতে চান করেন, কিন্তু আমি বিনয়ের সাথে বলবো অন্য কাউকে বাদ দিয়েন না, ইনক্লুডিং এক্সক্লুসিভ করতে গিয়া কাউকে বাদ দিয়ে দেন না, অন্তর্ভুক্ত বাদ দিয়ে না। এখন আপনাদের জামায়াত ইসলামীর সাথে আপনাদের কোনো দ্বন্দ্ব চলছে কিনা, বা আসন ভিত্তিকের কোনো কারণে কি দূরত্ব তৈরি হচ্ছে কিনা? বেশ করে আমি একটা প্রশ্ন শেষ করেছি, সেখানে যে এনসিপি যুক্ত হয়েছে, এলডিপি যুক্ত হয়েছে, এবিপি পার্টি যুক্ত হওয়ার কারণে আপনাদের গুরুত্বটা কমে আসছে না? গুরুত্ব কমে নাই, কিছু চলে নাই, কিন্তু হয়েছে কি ওনারা যুক্ত হয়েছে কি 27-28 তারিখের পরে। এখন আমরা জামাত ইসলাম সহ এই 8 দল, তখন আমাদের মধ্যে আসন সেটেলমেন্ট নিয়ে এক ধরনের পরিকল্পনা ছিল, কিন্তু পরবর্তী যখন ওনারা আসছে তখন একটা বড় ধরনের একটা মানে অনেক বেশি আসন ছাড়তে হচ্ছে। যেমন আমাদের একজন যুগ্ম মহাসচিব ঢাকা 11-তে ইলেকশন করার সব প্রস্তুতি নিয়ে ফেলছে, এখন ওখানে নাহিদ ভাইকে ছেড়ে দিতে হচ্ছে। তো এগুলো নিয়ে আবার সবগুলোকে আবার রিসাফলিং করতে হইতেছে, সেটা নিয়ে সময় লাগতেছে। এবং আপনি জানেন যে এগুলোতে একটু অস্বস্তিতে থাকে, কিন্তু গত 2 দিন আগে আমাদের নায়েবে আমির সহ আবতার ভাই ছিলেন, মিটিং একটা হয়েছে, অস্বস্তি কেটে গেছে, শীঘ্রই সেটা আসবে। আজকে এটা হয়ে যেত, গতকালকে হয়ে যেত, কিন্তু তার হিসাবে শাশুড়ি মারা গেছেন, আর গতকালকে এটা হয়ে যেত। চাহিদা আমরা যতটুকু গণমাধ্যমে পাই, আপনার কি 150টা আসন চাচ্ছেন এরকম কোনো খবর? এখানে কোনো চাওয়াচাওয়ার বিষয় না। আমাদের আমির বারংবার বলছেন যে আমরা 300 আসন নিয়ে বসবো, এই আসনে কার হওয়ার সম্ভাবনা বেশি। তাতে যদি একটা তো হাত পাখা জয়ের সম্ভাবনা নাই, হাত পাখা একটাও চায় না, আবার 300তে হাত পাখার সম্ভাবনা, 300ই হাত পাখা। বিষয় হলো আমাদের জয়ী হয়েও আসতে হবে জুলাইয়ের রক্তটাকে সার্থক করার জন্য। জোটের পক্ষ থেকে বা যদি বলি বর্গের পক্ষ থেকে 35টা আসন যদি আপনাদেরকে দেওয়ার একটা কথা শোনা যাচ্ছে, ওইটা মানে এক পর্যায়ে আলোচনা ছিল, কিন্তু ওটাতে আমাদের একটু ছিল, আমাদের আবার পর্যালোচনা ছিল, সেই পর্যালোচনাগুলো হচ্ছে, এটা আর একটু বাড়বে বা কমবে এটা সিদ্ধান্ত। ধন্যবাদ জনাব রেজাউল করিম রনি। জামায়াতের সাথে যুক্ত হয়েছে, ওনারা বলছেন না যুক্ত, কিন্তু আমি বর্গ বাড়িয়েছেন, বর্গ বাড়িয়েছে এনসিপি, এবি পার্টি, এলডিপি, কর্ণেউলির মতো লোক যুক্ত হয়েছেন। এরপরে কি আপনার কি মনে হচ্ছে ইসলামী আন্দোলনে এই বর্গের মধ্যে একটা তাদের গুরুত্ব কমেছে? এটা ওনারা বলতে পারবে। আমি ইসলামী আন্দোলন আমি ওনাকে কতগুলো জায়গায় রেসপন্স করি। আমি শুরুর থেকে আপনার এখানে অনেকবার আলোচনা করছি, জুলাই গণ অভ্যুত্থানের আইনি ভিত্তি চাও গণ অভ্যুত্থান বিরোধী, কারণ গণ অভ্যুত্থান ইটসেলফ একটা ম্যান্ডেট, এর মধ্যে দিয়ে সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে। তারপরে আপনি যখন আবার এটা আইনি ভিত্তি চান, আপনি গণ অভ্যুত্থান বিরুদ্ধে অবস্থান নেন, স্পিডের বিরুদ্ধে 1 নাম্বার। তো ফলে জুলাই গণ অভ্যুত্থানের ক্রেডিট দাবি করার এই যে রাজনীতিটা, এটা ঠিক আওয়ামী লীগের রিঅ্যাকশনারি পলিটিক্স। আমরা বলছি জুলাই গণ অভ্যুত্থানের ক্রেডিট দাবি করবে শুধুমাত্র শহীদরা, জীবিত লোকদের কোনো ক্রেডিট নাই, আছে দায়িত্ব। তো সেই দায়িত্ব পালন করতে না গিয়ে আপনারা সমাজকে ভাগ করে ফেলতেছেন। ভাগ করতেছেন কি, অমুক করলে জুলাই বিরোধী, তমুক জুলাইয়ের ঠিকাদার, তমুক গাদ্দার, এই সমস্ত কথাবার্তা। এখন
আরেকটা জিনিস দেখতে যাচ্ছেন, পিআর পদ্ধতিটা চাওয়া হচ্ছিল কেন? রাজনীতির জন্য না ক্ষমতার জন্য? ভাই এটা কেমনে কোন হ্যাঁ। নিয়ে তো হামলা করেন না। আপনার কেন, আপনার রাজনীতি বিকশিত করতে হলে মাঠে দলগুলোকে, আমি যে কথাটা বলছিলাম এটার জবাবটা উনি যে পিআর দিয়ে দিল, এটা মিসফিট জবাব। হ্যাঁ, ব্যথা পাইছে হাঁটুতে, মলম পুলের গোড়ায় দিলে হবে না। হ্যাঁ, পিআর পদ্ধতির দিয়ে এটার জবাব হবে না। আমি বলতেছি মাল্টি পার্টিজান ব্যবস্থাপনার বিকাশ হবে কিভাবে? পিআর দিয়ে নো, মাঠে রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে। ফলে এটা জবাব পিআর করলে কি সংযোগ স্থাপন হয় না? ক্ষমতা স্থাপন হয়, ক্ষমতার ভাগ। আমি যে ভোট পাবো কিসের ভিত্তিতে? আপনি ভোট, আপনার ভোট পাওয়ার জন্য সংগঠন গড়ে তোলেন, মানুষ আপনার ক্ষমতায় নিয়ে আসবে। ভোট পিআর করলে কি প্রত্যেকটা থাকে সংসদে আগে কি পিআর চাচ্ছেন কেন? আগে রাজনীতিটা করেন, রাজনীতি করছি না আমরা, কথাটা জনগণ ক্ষমতায় দেখ আপনাদের রাজনীতি করছি না। আরে ভাই কথাটা বুঝেন না কেন? আমি বলতেছি যে রাজনীতি বিকাশের জন্য পিআর জরুরি না, জরুরি হলো জনগণের সাথে রাজনৈতিক দলের সম্পর্ক। দ্যাট ওয়াজ মাই আর্গুমেন্ট, এক নাম্বার। আচ্ছা, আরেকটা হলো যে দেখেন, আপনার 3 তারিখে আপনাদের মনে আছে, 3 আগস্টে 3 তারিখে আমি মাওলানা মামুনুল হকের একজন ভক্ত আলেম হিসাবে, কিন্তু উনি যখন কামাল সাহেবের বাসায় আপনার বৈঠকের জন্য গেল যে আমরা এইসব আগ্রাসনের মধ্যে নাই, মানে যখন আন্দোলন তুঙ্গে চলতেছিল, তখন আমরা খুবই কষ্ট পাইছিলাম। এখন কথায় কথায় জোলাই বলে চিৎকার যখন করেন আপনারা, হ্যাঁ, আমি বলবো যে আপনারা আপনাদের উপর চালান কেন? না না, আপনার জোটে সবাই তো আছে, জোটে আরো অন্যরাও আছে। আপনি ইসলাম আন্দোলন একজনকে দেখেন, আমরা কেউ গেছে আমি ইন জেনারেলি বলতেছি, ইভেন জাতীয় পার্টি এখন জুলাইয়ের অভ্যুত্থানে শক্তি দাবি করে। এই যে জুলাইকে নিয়ে ব্যবসা, হ্যাঁ, আমরা তো জানি কে কি ভূমিকা পালন করছে, আমরা মাঠে ছিলাম, আমরা দেখছি। তো ফলে এখন আপনার জুলাই গণ অভ্যুত্থান একটা বিশাল ব্যাপার হয়ে গেছে, এর স্টেক নিতে হবে, এর আলোকে নিজের রাজনীতি, নিজের দলকে শক্তিশালী করতে হবে। এগুলো এন্টি ন্যাশন পলিটিক্স, এগুলো জাতি গঠনের বিরুদ্ধে রাজনীতি। জাতি গঠনের পক্ষের রাজনীতি, জাতি গঠনের পক্ষের রাজনীতি হলো গণ অভ্যুত্থান যেরকম জনক, এটার কোনো দলীয় চরিত্র ছিল না, একইভাবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি? গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা হলো তারা হাসিনার কাঠামোর বাইরের একটা রাষ্ট্র দেখতে চায়, দল যার যার, রাষ্ট্র সবার। তো ফলে সেটার জন্য কি লাগবে? একটা ইনক্লুসিভিটি লাগবে, একটা ভ্যালু বেস পলিটিক্স লাগবে আপনার। সে ভ্যালু বেস পলিটিক্সের জন্য, পলিটিক্সটাই একটা নতুন চ্যালেঞ্জ আকারে রাজনৈতিক দলগুলোর জন্য হাজির হয়েছে। ফলে এখানে জামাত ইসলামের মতো যারা পলিটিক্যাল ইসলাম করে, এখানে জামাত ইসলামী একমাত্র ইসলামী প্রতিনিধিত্ব করে না, এখানে ইসলামী আন্দোলনে একমাত্র ইসলামী দল না, হ্যাঁ, এখানে নিজামী ইসলামও তো আছে। নিজামী ইসলাম তো বিএনপির সাথে আছে এবং অন্যান্য দল এখনো কোনো জোটে যায়নি, জমিয়তুল ইসলাম আছে, হ্যাঁ, নিজাম ইসলাম আরেকটা দল, তাদের সাথে আপনাদের অনেক পার্থক্য আছে। আমি বলে না, ওরা আমাদের সাথে, হ্যাঁ, ফলে এখন না আপনার সাথে কৌশলগত জোট, এনে তো সবাই তো এক রাজনীতি করতেছে না, জামাতের রাজনীতি আর ইসলামী আন্দোলন রাজনীতি এক, এজন্যই তো জোট করি না, সমঝোতা করি। হ্যাঁ, সমঝোতা করি। তার মানে আপনারা এই যে বর্গ, এটা বর্গ বলে অন্যান্য, তাহলে এই বর্গ হইলেও রাজনীতি যেহেতু আলাদা, তার মানে এখানে একক ইসলামী রাজনীতির ক্রেডিট কেউ দাবি করতে পারবে না বা কৃতিত্ব দাবি করতে পারবে, করলে জনগণ বিভ্রান্ত অবশ্যই। হ্যাঁ, তো সেদিক থেকে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে দেখেন, বাংলাদেশের মানুষের মূল সমস্যাটা কি? আপনি হাসিনা কি করতো সেটা আমাদের মাথায় রাখতে হবে। আপনার অধিকার কি, আপনি চাকরি পাচ্ছেন কিনা এগুলো জিজ্ঞেস করতো না, বলতো তুমি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে, হ্যাঁ, তুমি আস্তিক না নাস্তিক, তুমি শাহবাগী না সাপ্তাহিক। ফলে এইভাবে সমাজকে আপনি যখন বিভক্ত করবেন, সেখানে এই দেশ কোনোদিনও দাঁড়াবে না। এই জন্য এই সমাজকে বিভক্ত করার জন্য কতগুলো পলিটিক্যাল পার্টিগুলোকে, বিভিন্ন ধরনের বুদ্ধিজীবী যারা আজকে এই যে, হ্যাঁ, আজকে একটা ইসলামী শক্তিদেরকে যারা আলাদা করার জন্য জুলাইয়ের 5 তারিখ থেকে এই ইন্ধন দিচ্ছে, কারা দিচ্ছে আমরা তো জানি। তাদের পিছনে যারা আছে তারা পরীক্ষিত বাম বাটপার, হ্যাঁ, তাদের নেতৃত্বে এই দিক দিয়ে তারা আগাচ্ছে। অথচ এখানে 5 তারিখের পরে আমরা চাইছিলাম কি, 5 তারিখের যারা চাইছিলাম যে 100% বিরোধিতা রাজনীতি বাদ দিয়ে, এজেন্সি অস্বীকার করতেছেন, 5 তারিখের পরে আমরা চাচ্ছিলাম এই ধরনের বিরোধিতার রাজনীতি বাদ দিয়ে, প্রতিহিংসার রাজনীতি, প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি বাদ দিয়ে আপনারা বেটার পলিসি নিয়ে জনগণের কাছে যান। যে পলিসি মানুষ পছন্দ করে তাকে সময় নেই। আমার একটু ওনার কাছে শেষ বক্তব্যটা শুনে আসি। ফেসিবাদের রাজনীতি থেকে আমরা সরে আসতে পারছি কিনা, বা আপনারা যারা বর্গ, সেই বর্গটা কতটুকু আগ্রহী বা কতটুকু সামনের দিকে আগাচ্ছে? আমরা খুব করে চাইছি যে ফেসিবাদের সেই রাজনীতি থেকে আমরা বেরোয় আসা, কিন্তু পারতেছি না কেন? এই ফেসিবাদী চিন্তা কাঠামো সবার মধ্যে খুব বড় সড় আকারে ঢুকে আছে। যেমন ধরেন রনি ভাই, আপনি মাইন্ড করেন না, প্রথমে করেছে মামুন সাহেব, এটা করছে, পরে কারণ আপনারা প্রথম আলো করে কি 13 কোটি ভোটার, তার মধ্যে 1000 সামথিং এর মতামত নিয়ে ইসলাম আন্দোলনের ভোট আছে পয়েন্ট সামথিং। হ্যাঁ, এভাবে যে মানে এটা অন্যের একটা দায় ইসলামপন্থী করে জেনারেলাইজ করে দেওয়া, যেটা এটা আসলে আমি জেনারেলাইজ করি না, আমি স্পেসিফিক নাম ধরে কেন বলছি। এরপর আবার যে আপনারা এরপর কিন্তু ইসলাম বাংলাদেশ তো সঙ্গী, তো তারা মামুন হক আপনাদের সঙ্গী না? সঙ্গী একটু আগে আপনি বলছেন যে যার যার রাজনীতি তার আলাদা, তার মতো সঙ্গী, প্রয়োজনের সঙ্গী। আমি তো পরিষ্কার করে বলছি, আপনাদের রাজনীতি আলাদা, মামুন হকের রাজনীতি আলাদা, কিন্তু উনি এই ঘটনা 3 তারিখে ঘটাইছেন। তো ওনার রাজনীতি আমার রাজনীতি আমার। যেই দিন মামুন সাহেব ওইখানে গেছে, সেদিন আমার নাইবে আমির গুলি মাথায় নিয়ে পল্টনে শাহবাগে মিছিলে গেছে, তাহলে ওই রাজনীতি কেমনে একা হলো? ফলে যারটা তারটা তার, আমারটা আমার।
আর ইসলামী আন্দোলন কোনটা যেন প্রশ্ন? প্রশ্ন ফ্যাসিবাদের চিন্তা ভাবনাকে আমরা ফ্যাসিবাদের এখনো চিন্তাভাবনা লালন থেকে করছি আমরা কিনা? বেরোয় আসতে চাই। এখন সেই বেরোয় আসার জন্য বাংলাদেশের যে দীর্ঘদিন যেটা বসে আছে, মাইক্রোফ্যাসিজম যেটা বসে আছে, সেই মাইক্রোফ্যাসিজম দূর না হলে সেটা দূর হবে না। এবং সত্য কথা হলো বাংলাদেশের সরকার ব্যবস্থা, সচিবদের মনোভাব, জনপ্রশাসন যেভাবে গড়ে উঠছে, এই জায়গাতে না ভাঙলে এটা হবে না। কিন্তু শুরু করতে হবে। সে শুরু করার সূচনা বিন্দুটা আমরা জুলাইকে অভ্যুত্থানকে ধরি। এই ধরাটা যদি দোষের হয় বা আমি আপাতত দোষী করতে চাই, বাকি জুলাই অভ্যুত্থানকে ধরি আমাদের সামনে রাজ লাগাইতে চাই।